ভারতীয় প্রভুদের খুশি করতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, আইন শৃঙ্খলা বাহিনীতে ভিনদেশীদের নিয়োগ, অভিযোগ রিজভির। ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে সারা দেশে সর্বস্তরের মানুষের বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়। নতুন শুরু হওয়া সংস্কার কাজের জন্য $2 বিলিয়ন আর চলমান প্রকল্পগুলোতে দেওয়া হচ্ছে $1.5 বিলিয়ন। বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অভিহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। সাধারণ পরিষদ অধিবেশনে অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানান। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সাউথ আফ্রিকার প্রেসিডেন্টও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক জানি গুড অলের হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আওয়ামী সরকার জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভি। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। রাজধানীর মাতোয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভি বলেন, গত 17 বছরের লড়াইয়ের কারণেই এখন মানুষের কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে। ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা, এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। কক্সবাজারের চকরিয়ায় 2টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপজেলার চরণদ্বীপ এলাকার চিংড়ি ঘের দখল সহ 2টি মামলা থেকে খালাস পান তিনি। দুপুরে সালাউদ্দিন আহমেদ সহ মামলার অন্য আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে হাজির হয়ে মামলা দুটি স্থগিত এবং জামিনের আবেদন করলে আদালত সালাউদ্দিন আহমেদ সহ সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি এবং মামলা দুটি স্থগিতের আদেশ দেন। মামলা থেকে অব্যাহতির পর সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। বিগত সরকারের সময় দায়ের করা সকল মিথ্যা ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গায়েবী ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শাহ আলম ওরফে লাল শাহ আলমকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, বুধবার রাতে গোপন খবরে কালিদহ ইউনিয়নের পূর্ব ছিলনীয় এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। গত 4 অগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত 8 জন নিহত ও শতাধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সাইদুল হক নিহত হন। পরে 14 অগস্ট নিহত সাইদুল হকের বাবা রফিকুল ইসলাম ফেনী মডেল থানায় 94 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেন। মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 3 নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী বাহী বাসটির
সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর 2 জন মারা যায়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি কাজ করছে স্থানীয়রা। শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত 20 জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রংপুরে। দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ঘুরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মৌলভীবাজারে। দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়ও। দুপুরে কওমি ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। এছাড়া মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এতে অংশ নেয় শত শত শিক্ষার্থী। বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্ররা প্রতিবাদ সমাবেশ করে। শহরের সাতমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। শিক্ষা ব্যবস্থার চরম সংকট নীলফামারীতে। পদত্যাগের দাবিতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের হেনস্থা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় স্থবির কয়েকটি স্কুলের শিক্ষা কার্যক্রম। শিক্ষাবিদরা বলেছেন, ছাত্র জনতার আন্দোলনকে ব্যবহার করে স্বার্থ হাসিলে ব্যস্ত একটি মহল। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর্থিক বিষয়গুলো নিয়ে শিষ্যের কাছে লাঞ্ছিত শিক্ষাগুরু। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অচলাবস্থা। দুর্নীতি ও অনিয়মের কথা বলে বিভিন্ন সরকারি, আধা সরকারি মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীরা তুলছেন কারো না কারো পদত্যাগের দাবি। ভয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই উপস্থিত হতে পারছেন না প্রধানরা। ব্যাহত হচ্ছে পাঠদান। প্রধান শিক্ষক মোহাম্মদ বাহারউদ্দিন স্যার এবং সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় উত্তম স্যারের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন বন্ধ করব না। সরকারি চাকরি থেকে শুরু করি প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে এই মাদ্রাসা দুর্নীতির শিকার। শিক্ষক শিক্ষার্থীদের এক পক্ষের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করছে স্বার্থান্বেষীরা। ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। যেই ক্রাইম করুক, স্ব ডিপার্টমেন্টাল আছে, কর্তৃপক্ষ আছে, তারা বিষয়টা দেখবে। পৃথিবীর সৃষ্টি থেকে গুরু শিষ্যের যে সম্পর্ক, এটার অবমাননা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় উনিও কিন্তু অলরেডি জানাইছেন যে জোর করিয়ে পড়াটা কাম্য নয়। তারা তো পাঠদান বিমুখ হয়ে যাচ্ছে। এভাবে যদি বাইরে থাকে তাহলে তো তাদেরও ক্ষতি হচ্ছে। আমাদের উচিত নয় যে আমরা স্যারদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলি। আগে এই ষড়যন্ত্রকারীরা কোথায় ছিল, এখন দেশের এই করুণ অবস্থায় ওরা ছাড়ের পদত্যাগ চাচ্ছে। এটা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারী আছে। আমরা দিলীপ স্যারের পদত্যাগ চাই না, কারণ উনি আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে গেছেন আমাদের স্কুলের উন্নতির জন্য। শিক্ষাবিদরা বলছেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা যা করছে তা নিয়ম বহির্ভূত। প্রতিষ্ঠান প্রধানদের যে পদত্যাগে বাধ্য করানো হচ্ছে, এটি আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ে। শ্রেণীকক্ষে পাঠদান বিঘ্নিত হয়, এরকম নানান রকমের বিশৃঙ্খলা তৈরি হয়। যারা এই কাজগুলো করছেন তারা আসলে নিয়ম জানেন না বলেই হয়তো করছেন বা উস্কে দিচ্ছেন। এই জাতীয় কিছু ঘটনা ঘটছে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। জেলায় 10টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগপত্রে সই করেছেন, আর অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত অর্ধশতাধিক স্কুলে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হল 12 মেট্রিক টন ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার দুপুরে 3 আমদানিকারক প্রতিষ্ঠানের 3টি ট্রাকে করে 12 মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি করা হয়। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ইলিশের ট্রাকগুলো বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রোপোল বন্দরে গিয়ে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। ইলিশের চালান বন্দরে ঢোকার পর
পর দ্রুত রপ্তানির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে সাজ্জাদ এন্টারপ্রাইজ, স্বর্ণালী এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা, যার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বা বাংলাদেশি টাকায় 1180 টাকা। রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে কমে এসেছে গত কয়েকদিনের তাপপ্রবাহের প্রভাব। সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে সারা দেশে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে যানবাহন সংকট, রিকশা ভাড়া বেশি সহ নানামুখী সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থী, অফিসগামী এবং বিভিন্ন পেশার মানুষকে। বৃষ্টি উপেক্ষা করেই অনেকে আবার ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে সৃষ্ট হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত আরও 2-3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতা অর্জন করা কঠিন, তবে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন। সকালে সংগঠনের জামালপুর জেলা শাখার এক গণসমাবেশে তিনি কথা বলেন। রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দুপুরে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এতে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এ সময় সন্ত্রাস ও মাদকের মতো অপরাধের জিরো টলারেন্স সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। ঠাকুরগাঁয়ে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সাথে মত বিনিময় সভা হয়েছে। মাদক প্রতিরোধ, খেলাধুলা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। সিলেটে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে সাংবাদিক হত্যায় জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় প্রেস ক্লাবের নেতারা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন তারা। সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয় প্রেস ক্লাবে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারুল আলম। উপকূলের মানুষের দুঃখ দুর্দশা চিত্র তুলে ধরতে নোনা জলে কান্না শিরোনামে নাটক মঞ্চস্থ হয়েছে বাগেরহাটে। দুপুরে শহরের এসিলাহা মিলনায়তনে এ নাটকে উপকূল এলাকায় লবণ পানির প্রভাবে মানুষের ক্ষতির দিক তুলে ধরা হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে পিরোজপুরে। সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মুন্সিগঞ্জে ভুল সংবাদ প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির এক নেতা। সকালে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতীয় প্রভুদের খুশি করতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, আইন শৃঙ্খলা বাহিনীতে ভিনদেশীদের নিয়োগ, অভিযোগ রিজভির। ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে সারা দেশে সর্বস্তরের মানুষের বিক্ষোভ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।